Students, today I will show you the identification of parts of speech and answering questions. আমি গত ক্লাসে যে সিন প্যাসেজটা পড়িয়েছি এখান থেকে আমি আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ শেখাবো আর হচ্ছে তুমি কিভাবে প্রশ্ন লিখবা এটা শেখাবো। আসলে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এটা জানা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, যার কারণে আমি প্রত্যেকটা ক্লাস এটা নিয়ে আলোচনা করি যে তুমি যদি এটা জানো তাহলে তুমি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে। তোমাকে ফার্স্টলি জানতে হবে হচ্ছে একটা ওয়ার্ড সেটা কোন পার্টস অফ স্পিচ, তারপরে একটা ফ্রেজ কিভাবে গঠিত হয়, একটা ক্লজ কিভাবে গঠিত হয়, তারপরে একটা সেন্টেন্স কিভাবে গঠিত হয়। তাহলে মানে ছোট যে ইউনিট একটা সেন্টেন্স গঠন করার জন্য এই ওয়ার্ডসগুলো তুমি যদি জানো এটা সম্পর্কে, তাহলে তুমি আর যে কোনো কিছুর অর্থ অনুধাবন করার জন্য তোমার এটা বেশি হেল্পফুল হবে। ওকে, চলো আমরা প্রথমে আজকে আমরা দুইটা জিনিস আলোচনা করব, একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এবং হচ্ছে আনসারিং কোশ্চেন্স। যে আমরা গত যে পড়েছিলাম যে ইউনিট 5 লেসন 1 হোয়াট ইজ বিউটি, এটা থেকে আমরা শিখব। এখানে দেখো এখানে হচ্ছে এই যে 1 2 3 4 5 এখানে আমি এই যে সিন প্যাসেজটার মধ্য থেকে কিছু ফ্রেজ ক্লজ অর সেন্টেন্স আমি এখানে নিয়েছি, এগুলো আমি এখন তোমাদেরকে ব্যাখ্যা করছি। এখানে দেখো, ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অবজেক্টিভ আইডেন্টিটি। তাহলে এখানে খেয়াল করো, এখানে সাবজেক্ট হচ্ছে বিউটি এখানে নাউন। বিউটি থেকে কিন্তু অনেকগুলো ডেরাইভেটিভস হয়। ডেরাইভেটিভস মানে হচ্ছে একটা ওয়ার্ডকে বিভিন্ন পার্টস অফ স্পিচে রূপান্তরিত করা। যেমন বিউটি হচ্ছে এটা একটা নাউন। বিউটির যখন তুমি অ্যাডজেক্টিভ করবা তখন হচ্ছে বিউটিফুল। কোনো শব্দের শেষে FUL থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটার তুমি যখন অ্যাডভার্ব করবা তখন হচ্ছে বিউটিফুলি। অ্যাডজেক্টিভের সাথে LOI যুক্ত করে অ্যাডভার্ব গঠিত হয়। আবার এটাকে তুমি ভার্ব হিসাবেও ব্যবহৃত হতে পারে, যেমন বিউটিফাই, এটা ভার্ব হিসাবে ব্যবহৃত হতে পারে বিউটিফাই। আবার এই যে বিউটিফাই এটার আবার নাউন হইতে পারে বিউটিফিকেশন। তাহলে অনেকগুলো ওয়ার্ড এখান থেকে উৎপন্ন হতে পারে। তো এখানে দেখো, ডাজ আমরা জানি এটা একটা অক্সিলারি ভার্ব, এখানেও এটা অক্সিলারি ভার্ব। তাহলে এটা ভার্ব, এটা এখানে নাউন, অ্যান্ড এটা একটা ডিটারমাইনার আর্টিকেল। তো আর্টিকেলের পরে যখন তিনটা ওয়ার্ড থাকবে সাধারণত শেষেরটা নাউন হয়, তার আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তার আগেরটা কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো অ্যাডভার্ব হয়। এই ওয়ার্ডটা যখন এই ওয়ার্ডটাকে মডিফাই করবে তখন এটা অ্যাডভার্ব, আর যখন এই ওয়ার্ডটাকে মডিফাই করবে তখন এটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো, ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি, অবজেক্টিভ আইডেন্টিটি, তার মানে এই যে আইডেন্টিটিকে এই দুইটা ওয়ার্ড কোয়ালিফাই করছে, যার কারণে এটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে দুইটা অ্যাডজেক্টিভ বা তিনটা অ্যাডজেক্টিভও একটা নাউনের আগে বসতে পারে। তাহলে এখানে দেখো, আর দেখো এখানে দেখো, কোনো শব্দের শেষে যদি ANT অথবা ENT থাকে সেগুলো অ্যাডজেক্টিভ, কোনো শব্দের শেষে TIVE SIVE এগুলো থাকলে সেটাও অ্যাডজেক্টিভ। তাহলে আমরা দেখো, আমরা ফাংশনালিও বুঝলাম যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এবং আমরা যে দেখে আমরা চিনলাম যে কি দেখলে আমরা কোন পার্টস অফ স্পিচ এটা আমরা বুঝবো। তাহলে আমি আশা করি তোমরা এই সেন্টেন্সটা বুঝতে পেরেছ। এবার এখানে খেয়াল করো, উই আস্ক আওয়ার সেলভস। উই একটা প্রনাউন, এখানে আস্ক ভার্ব, আওয়ার সেলভস হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউনগুলো কখন বসে? রিফ্লেক্সিভ প্রনাউন অর্থাৎ সাবজেক্ট এবং যে সাবজেক্টের স্থলে অবজেক্টের স্থলে যদি একই ব্যক্তি বস্তু বা একই কর্ম নির্দেশ করে সেক্ষেত্রে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হয়। দেখো, উই আস্ক আওয়ার সেলভস, আমরা নিজেদেরকে জিজ্ঞাসা করি। উই ফান আওয়ার সেলভস, শি কিল্ড হার সেলফ। তাহলে এই জন্য অর্থাৎ সাবজেক্টের স্থলে যে ওয়ার্ডটা থাকবে অবজেক্টের স্থলে এটা যদি একই ব্যক্তি বস্তু বা একই কর্মকে নির্দেশ করে সেক্ষেত্রে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হবে।
নাম্বার 3 দেখো আ ফার্দার ডিফিকাল্টি অ্যারাইজেস। এই যে দেখো এই উচ্চারণটা আমরা প্রায় ভুল করি, এটা কিন্তু অ্যারাইজেস না, অ্যারাইজেস। এই যে এরা যা সাউন্ড, অ্যারাইজেস যা সাউন্ড, যা সাউন্ড আর টা সাউন্ড, এগুলোর পর যখন এস যুক্ত হয় অথবা ইডি আরেকটা ডা সাউন্ড যুক্ত হয় তখন এখানে ই দিয়া ই সাউন্ড করে পড়তে হয়। তাহলে দেখো আ ফার্দার, এখানে দেখো এটা ডিটারমাইনার একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেলের পরে দেখো এটা ভার্ব বোঝাই যাচ্ছে, এখানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে এই যে এটা একটা ফ্রেজ, আর এটার কারণে এখানে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়েছে। এখানে দেখো ফার্দার, ফার্দার এখানে অ্যাডজেক্টিভ, যেহেতু আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, ফার্দার এখানে অ্যাডজেক্টিভ, ডিফিকাল্টি এখানে নাউন। ফার্দার অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু এখানে ফাংশনালি এটা এখানে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়েছে। এবার এখানে খেয়াল করো, বাট দেন আগলিনেস হ্যাজ মাচ আ প্লেস ইন আওয়ার লাইফস ইজ বিউটি। এখানে দেখো বাটের আমি একটা ক্লাসে আমি দেখিয়েছি বাট 6টা পার্টস অফ স্পিচে ব্যবহৃত হতে পারে। এখানে দেখো সেন্টেন্সের শুরুতে যেই বাটগুলো ব্যবহার হয়, আগের সেন্টেন্সে এটা একটা এখানে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে, আগের সেন্টেন্সের সাথে বৈপরীত্য প্রকাশ করার জন্য সেন্টেন্সের শুরুতে বাট ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে বাটটা হচ্ছে এখানে কনজাংশন, এটার ব্যবহারটাও আমরা বুঝলাম। দেন এটা হচ্ছে অ্যাডভার্ব। এবার দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আগলিনেস, তাহলে কোনো শব্দের শেষে যদি NESS এটা থাকে সেটা হচ্ছে নাউন, আর এটা সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হতে পারে, যার কারণে এই যে এটা এখানে নাউন। হ্যাজ এই বাক্যের মেন ভার্ব, হ্যাজ অ্যাজ মাচ আ প্লেস। দেখো অ্যাজ মাচ আ প্লেস, এখানে আর্টিকেল, প্লেস এখানে নাউন, আর অ্যাজ মাচ এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? এখানে দেখো এই যে হ্যাজ যে আগলিনেস হ্যাজ কতটুক আছে, তাহলে এই যে ভার্ব সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য দিবে, ভার্বকে যখন মডিফাই করবে তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব। আর এখানে দেখো দুইটা ওয়ার্ড মিলে অ্যাডভার্বের মতো কাজ করেছে, যার কারণে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, আ প্লেস ইন আওয়ার লাইফস অ্যাজ বিউটি। এইখানে দেখো অ্যাজ বিউটি, এই যে অ্যাজ এখানে লাইক, অর্থাৎ এইখানে কিন্তু অ্যাজ প্রেপোজিশন, এখানে প্রেপোজিশন, এখানে দেখো প্রেপোজিশন রয়েছে, আর আওয়ার লাইফস, তাহলে এটা এখানে নাউন, আওয়ার একটা ডিটারমাইনার, এগুলাকে বলা হয় পজেসিভ। আর এখানে প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা এখানে নাউন হবে। অ্যাজ যখন সেন্টেন্স কানেক্টর বা কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে ব্যবহৃত হবে, এটা সাধারণত সেন্টেন্সের শুরুতে ব্যবহার হয়, মাঝেও হতে পারে, কিন্তু তখন এটা দুইটা ক্লজকে অ্যাড করবে এবং তার অর্থ হবে যেহেতু। কিন্তু এটা যখন মতো লাইক এভাবে কাজ করবে তখন এটা প্রেপোজিশন হিসাবে ব্যবহৃত হবে। ওকে, নাম্বার 5 দেখো, poets and artists have provided an answer by incorporating both into their work. এইখানে খেয়াল করো, পোর্টস অ্যান্ড আর্টস, এখানে এই বাক্যে এখানে হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রোভাইড হচ্ছে মেন ভার্ব, তো এটা এখানে সাবজেক্টে অ্যান্ড দ্বারা দুইটা ওয়ার্ড সংযুক্ত রয়েছে। পোর্টস এখানে দেখো এটা প্লুরাল, এটাও প্লুরাল, অ্যান্ড দ্বারা যুক্ত দুইটা ওয়ার্ড একই পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়, এটাকে প্যারালালিজম বলা হয়। তাহলে দেখো এটা প্লুরাল হয়েছে, এটাও প্লুরাল হয়েছে, এটা একটা নাউন ফ্রেজ, সাবজেক্টের স্থলে বসেছে, তাহলে এটাও নাউন, এটাও এখানে নাউন, কারণ সাবজেক্টের স্থলে যারা বসবে তারা সাধারণত নাউন হয়। তাহলে দেখো সাবজেক্টের স্থলে কারা বসতে পারে? নাউন, প্রোনাউন, জিরান বসতে পারে, নাউন ফ্রেজ, নাউন ক্লজ, এগুলো বসতে পারে সাবজেক্টের স্থলে। তাহলে দেখো পোর্টস অ্যান্ড আর্টিস্ট হ্যাভ প্রোভাইডেড অ্যান আনসার, এখানে দেখো এই যে অ্যান, এটা একটা আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে, যার কারণে এটা নাউন। আনসার কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। বাই ইনকর্পোরেটিং, এটা প্রিপোজিশনের পরে ভার্ব আসলে ভার্বের আইএনজি ফর্ম হবে, তাহলে এটা একটা ইনকর্পোরেটিং, এটা একটা ভার্ব বাই প্রিপোজিশন। বোথ
বোথ একটা মূলত ডিটারমাইনার, কিন্তু এখানে প্রোনাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রোনাউন হিসাবে কেন হয়েছে? বোথ দ্বারা এখানে কি বোঝানো হয়েছে? বিউটি অ্যান্ড আগলিনেস, এটাকে বোঝানো হয়েছে। তাহলে এটা অবস্থার কারণে এখানে দেখো এটা অবজেক্টের স্থলে আছে। এই যে ইনকর্পোরেটিং, এই ভার্বের অবজেক্টের স্থলে রয়েছে বোথ। আর আমরা জানি নাউন বা প্রোনাউন এগুলো সাধারণত অবজেক্টের স্থলে বসতে পারে। সেক্ষেত্রে এই যে এটা হচ্ছে এখানে বোথ একটা প্রোনাউন। ইনটু দেয়ার ওয়ার্ক, ইনটু একটা প্রেপোজিশন, এটা বসছে হচ্ছে ইনকর্পোরেটিংয়ের কারণে এখানে ইনটু বসছে। দেয়ার ওয়ার্ক, ওয়ার্ক এখানে কাজ, তাহলে দেয়ার এখানে ওয়ার্ক এটা একটা নাউন। ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলাকে প্লুরাল করা যায় না, কিছু কিছু ওয়ার্ড আছে, কিন্তু প্লুরাল করলে ডিফারেন্ট মিনিং হয়। যেমন ওয়ার্ক দ্বারা কাজ বোঝায়, কিন্তু ওয়ার্কসকে প্লুরাল করলে সাহিত্যকর্ম বোঝায়। ওকে, আমরা পার্টস অফ স্পিচের আলোচনাটা শেষ করলাম। এবার আমরা কোশ্চেন অ্যান্ড আনসার এটা আমরা শিখব। হাউ টু রাইট দ্য আনসার্স অফ দ্য কোশ্চেনস। এটা একটা কমন কোশ্চেন থাকে তোমাদের, যে এই কোশ্চেনগুলো থাকে সবসময় সিন প্যাসেজ থেকে। তাহলে দেখো প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ ডিফিকাল্ট টু ডিফাইন ওয়াই। বলছে যে ডিফিকাল্ট, কি ডিফিকাল্ট সংজ্ঞায়ন করা কি কঠিন এবং কেন, এটা করতে বলেছে। আমরা সিন প্যাসেজ থেকে পড়েছি যে বিউটি ইজ ডিফিকাল্ট টু ডিফাইন। তাহলে বিউটি হচ্ছে ডিফাইন করা ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? ইট ভ্যারিজ, কারণ ইহা ভিন্ন হয় বেসড অন আওয়ার সেন্স অফ পারসেপশন, অর্থাৎ মানুষ যা দেখে, হ্যাঁ, অর্থাৎ এক একজনের কাছে একটা সুন্দর, আরেকজনের কাছে আরেকটা সুন্দর, যার কারণে এই বিষয়টাকে আসলে ডিফাইন করা ডিফিকাল্ট। শোনো, সব সময় কিন্তু তোমরা যে ভুলটা করে থাকো, সরাসরি একটা সিন প্যাসেজ থেকে লাইন তুলে দাও, তোমরা এভাবে দিবা না। নিজের মতো করে প্রশ্নটা যদি তুমি সাজাতে পারো, তাহলে ইট উইল বি বেটার ফর ইউ টু ক্যারি গুড মার্কস ইন দ্য এক্সামিনেশন। ওকে, এবার এটা দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট আগলিনেস কম্পেয়ারিং টু বিউটি, রাইট ইন 2 or 3 sentences। বলেছে যে হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি চিন্তা করো অ্যাবাউট আগলিনেস, আগলিনেস সম্পর্কে তুমি কি চিন্তা করো, কম্পেয়ারিং তুলনা করে টু বিউটি, বিউটির সাথে 2-3টা সেন্টেন্সে লিখতে বলছে। তাহলে এখানে খেয়াল করো, কম্পেয়ারিং টু বিউটি। দেখো আমি কিন্তু তোমার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কোশ্চেনের একটা অংশ থেকে তুমি আনসার লেখা শুরু করবে। এটা যদি না পারো, তাহলে তুমি কোশ্চেনের একটা অংশ তোমার আনসারের শেষে এমনভাবে দিবে যাতে আনসারটা কমপ্লিট হয়, অর্থাৎ তোমাকে যেটা বলতে বলা হয়েছে সেটাই তুমি বলেছো কি না। এবার এখানে খেয়াল করো, কম্পেয়ারিং টু বিউটি, বিউটির সাথে তুলনা করতে গিয়ে আই থিঙ্ক আমি চিন্তা করি আগলিনেস হ্যাজ অ্যান ইম্পর্ট্যান্ট বিউটি। তাহলে এখানে দেখো আগলিনেসের রয়েছে ইম্পর্ট্যান্ট বিউটি, তাহলে মানে এটা বিউটির মতোই একটা সুন্দর। সামটাইমস, মাঝে মাঝে। দেখো এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে দেখো এই যে হ্যাজ, অ্যাজ, ইম্পর্ট্যান্ট, এই অ্যাডজেক্টিভের পর মাঝে মাঝে আর্টিকেল এ বা অ্যাজের পর অ্যাজ, সাস, এগুলোর পরে সাধারণত আর্টিকেল ব্যবহার হয়। এরপরে যদি অ্যাডজেক্টিভ থাকে তারপরে আর্টিকেল ব্যবহার হয়। এই যে দেখো, যার কারণে অ্যাজ ইম্পর্ট্যান্ট বিউটি এটা এভাবে ব্যবহৃত হয়েছে। সামটাইমস, মাঝে মাঝে। ইট মে বি মোর ইম্পর্ট্যান্ট, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে দেন বিউটি ইন আওয়ার লাইফস, আমাদের জীবনে বিউটির চাইতে। তাহলে দেখো এই যে প্রশ্নটা আমি যেভাবে চেয়েছি সেইভাবে আমি সিন প্যাসেজের আলোকে নিজের ভাষায় উপস্থাপন করলাম। তোমাকেও ট্রাই করতে হবে পরীক্ষার হলে, যে বা তুমি যখন কোশ্চেনের আনসার লিখবা, তখন যাতে ঠিকভাবে তোমার নিজের ভাষায় তুমি যাতে আনসারটা লিখো এবং প্রশ্নে তোমাকে যেটা উপস্থাপন করতে বলা হয়েছে তুমি যাতে সেটাই উপস্থাপন করো। এবার নাম্বার 3, এই যে নাম্বার 3, 4, 5 এই কোশ্চেনগুলো তোমাদের জন্য, তারপরও আমি এগুলো একটু ব্যাখ্যা করছি। ওয়্যার ডু ইউ ডিসকভার বিউটি, আমরা কোথায় আমরা ডিসকভার করতে পারি বিউটিটা, এটা কিন্তু সিন প্যাসেজের মধ্যে রয়েছে। যে
We discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. তাহলে এই কথাগুলোকে তুমি হুবহু না দিয়ে তুমি একটু সিনোনিমাস ওয়ার্ডস ব্যবহার করে অথবা কিছুটা সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে তুমি এই আনসারগুলো লিখে আমাকে দেখানোর ট্রাই করো। তাহলে দেখো এখানে দেখো হোয়াট ডু দ্য ফিলোসোফার্স সে অ্যাবাউট আগলিনেস। তাহলে আগলিনেস সম্পর্কে ফিলোসোফার্সরা কি বলেছেন। নাম্বার 5 কোশ্চেন, হোয়াট ইজ বিউটি, বিউটি কি, বিউটিকে সংজ্ঞায়ন করতে বলা হয়েছে যে এক্সপ্লেইন ইন 2 or 3 সেন্টেন্স। তোমার যে 5টা প্রশ্ন সাধারণত আসে সেকেন্ড ইয়ারের জন্য 6টা প্রশ্ন আসবে, তাহলে এই প্রশ্নগুলোকে সব সময় কিছু প্রশ্ন এমন আসবে যেগুলো সিনথেসিসের মধ্যে আনসার থাকবে না, তোমার নিজের ধারণা থেকে তোমাকে লিখতে হবে। তাহলে এটা এই ধরনেরই একটা প্রশ্ন। এখানে কিন্তু সরাসরি যে বিউটি কি এটার সরাসরি কোনো আনসার এখানে দেওয়া নাই, কিন্তু বিউটি সম্পর্কে তথ্য এখানে উপস্থাপন করা রয়েছে। সেখান থেকে তুমি এক্সপ্লেইন করবা, ডিফাইন করবা যে হোয়াট ইজ বিউটি, explain in 2 or 3 sentences. After completing, you can communicate with me. Thank you for being with me. See you in the next class. Allah Hafiz.